আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিকসটা হলো জিন। তো জিন নিয়ে আজকে কথা বলবো। তো এর আগে আমার যেই ২ থেকে ৩ টা ভিডিও ছিল, ওই ভিডিওগুলো একটু দেখবা। নিউক্লিক অ্যাসিড, তারপর হলো ডিএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। এই প্রসেসটার পরে আমরা জিন নিয়ে আলোচনা করতেছি। তো অবশ্যই তুমি আগের ভিডিওগুলো দেখবা। আমি আগের ভিডিওগুলোতে প্রত্যেকটা বই দাগায়, দাগায় মোটামুটি প্রত্যেকটা ইনফরমেশন বইয়ের এখান থেকে বুঝায় দেওয়ার চেষ্টা করছি। তো যেগুলো আসলে তোমাদের নিজেদের পড়া, ওগুলো একটু তোমরা নিজেরা পড়বা। কিছু বাংলা কথা থাকে। সো ওগুলো পড়ালে আসলে আমাদের অনেক টাইম চলে যাবে এখানে। তো এবং ভিডিওটার লেন্থ অনেক বাইরে যাবে। বাংলা কথাগুলো আমরা ইগনোর করছি। তো আজকেও সেম টাইপের কিছু বাংলা কথা থাকবে যেগুলো আমরা জানি, সেগুলো নিয়ে আলোচনা করতেছি না। তাহলে আমরা লেকচারটা শুরু করে দিই। যেই অংশটার মাধ্যমে বাবা মা থেকে বিশেষ কিছু বৈশিষ্ট্যগুলো ছেলে মেয়েতে রূপান্তরিত হবে, তার নাম আসলে কি? জিন। তাহলে বংশগতির মূল একক হলো জিন, অর্থাৎ জীবের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একককে জিন বলা হয়। এটা একটু মনে রাখার চেষ্টা করব, এই পয়েন্টটা শুধুমাত্র নিচেরটা। তো এখানে শুধুমাত্র আমরা এমসিকিউর জন্য একটু দাগাই। গ্রেগর জোহান ম্যান্ডেল সর্বপ্রথম মটরশুঁটি নিয়ে গবেষণাকালে যে জিনটা নিয়ে কথা বলছিলেন, সেই জিনের নাম দিয়েছিলেন ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টরকে আমরা জিনও বলতে পারি। পরবর্তীতে জোহানসেন 1909 সালে সর্বপ্রথম ওই কণা বা ফ্যাক্টরকে আসলে জিন বলা হয়। তারপরে টি.এইচ. মর্গান প্রমাণ করেন যে জিন কোষের ক্রোমোজোমে অবস্থিত। ভারতীয় বিজ্ঞানী হারগোবিন্দ কৃত্রিম জিন সংশ্লেষণ করে 1969 সালে নোবেল পুরস্কার পান। এটা গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ক্রোমোজোমের যে স্থানে একটি জিন অবস্থান করে, ওই স্থানকে আসলে কি বলা হচ্ছে? লোকাস। বিরল এবং টেটাম একটা ছত্রাক নিয়ে দীর্ঘ গবেষণার পর বলেন যে নির্দিষ্ট জিন নির্দিষ্ট এনজাইম তৈরির জন্য দায়ী। এর মাধ্যমে বিজ্ঞানী গ্যারল সর্বপ্রথম এক জিন এক মতবাদ চালু করেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট যে কোন বিজ্ঞানী সর্বপ্রথম এক জিন এক মতবাদ চালু করেন। এর আগে থেকেই জানা ছিল এনজাইম মানে কি? প্রোটিন। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে এনজাইম আসলে কি? প্রোটিন দ্বারা গঠিত হবে। তাই পরবর্তীতে উক্ত মতবাদ পরিমার্জন করে বলা হয় এক জিন এক পলিপেপটাইড চেন। সিকল সেল হিমোগ্লোবিন 600 অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত। কাজ করে কি? ভার্নন ইনগ্রাম দেখান যে এই প্রোটিনে 600 অ্যামাইনো অ্যাসিডে একটি নির্দিষ্ট সাজ অনুযায়ী সজ্জিত। তাই প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। এখান থেকে সাধারণত খ নাম্বার কোশ্চেনগুলো আসে, যে প্রোটিনকে জীবনের ভাষা কেন বলা হয়? কারণ সব কিছু নিয়ন্ত্রণ করতেছে আমাদের প্রোটিন। আচ্ছা, তারপরে একটু দেখি জিনকে আসলে বিভিন্ন একক রূপে প্রকাশ করা হয়, যেমন রেকন, মিউটন, রেপ্লিকন, সিস্টন। 1 নাম্বার, রেকন হচ্ছে জিন রিকম্বিনেশনের একক। ডিএনএ অণুর যে ক্ষুদ্রতম একক জেনেটিক রিকম্বিনেশনে অংশগ্রহণ করে তাকে রেকন বলা হয়। রেকন এক বা অথবা 2 জোড়া নিউক্লিওটাইড দিয়ে গঠিত। এবার সে মিউটেন কি? মিউটন হলো জিন মিউটেশনের একক বলা হচ্ছে। আচ্ছা, তারপর আবার দেখি রেপ্লিকন। রেপ্লিকন কি বা রেপ্লিকা কথাটা থেকে আসছে। ডিএনএর যে অংশ ডিএনএর অনুলিপন নিয়ন্ত্রণ করে তাকেই রেপ্লিকন বলা হয়। সিস্টন, এটা হলো জিন কার্যের একক, অর্থাৎ এখানে সমস্ত কার্যকলাপ কি তারা নিয়ন্ত্রণ করবে এই জিনটা। গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। প্রতিটি সিস্টনে অনেক রেকন ও মিউটন থাকে। কোন ও মিউটন অপেক্ষা সিস্টনের দৈর্ঘ্য অনেক বেশি। যেহেতু ফাইনালি জিনের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করতে পারি। জিন আসলে অবশ্যই নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত, প্রকৃত কোষের ক্রোমোজোম অবস্থান করে এবং আদি কোষে নিউক্লিয় বস্তু বা প্লাজমিড অবস্থান করে। আমরা ডিএনএর যে বৃত্তাকার যে শেপটা দেখা যাচ্ছে তাকে আসলে কি প্লাজমিড বলা হয়, তাই না? এটি জীবের প্রকরণও করতে পারে, পরিব্যক্তিতেও মুখ্য ভূমিকা পালন করে। অবশ্যই ইংরেজি নামগুলো একটু মনে রাখার চেষ্টা করব। জিন জীবের বিশেষ কোনো বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে বহন করে। তাহলে এক একটা বৈশিষ্ট্যের জন্য একাধিক জিন দায়ী থাকতে পারে। বিভিন্ন ধরনের জিন: লিথাল জিন, অঙ্কোজিন, সেক্স ক্রোমোজোমাল জিন। তাহলে তার মধ্যে প্রথম জিনটা নিয়ে আমরা তোমাদের ক্লাসে আলোচনা করছিলাম যে লিথাল জিন আসলে কি। মনে করে দেখো, তোমাদের একাডেমিক ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছি যে জিনের কারণে সাধারণত জীবের মৃত্যু ঘটে তাকে লিথাল জিন বলা হয়। অধ্যায় 11 জুলজি বইতে তোমরা লিথাল জিনের একটা ব্যবহার পাবা। এবং অঙ্কোজিন, যে জিনের কারণে আসলে কি ক্যান্সার রোগ সৃষ্টি হচ্ছে তাকে আসলে কি বলা হচ্ছে? অঙ্কোজিন বলা হচ্ছে। আর সেক্স ক্রোমোজোল জিনটাও তোমরা বুঝোই যে এক্স আর ওয়াইয়ের কারণে যেই জিনটা থাকে। জুলজি অধ্যায় 11তে গিয়ে আমরা হিমোফিলিয়া ও বর্ণান্ধতা টপিকসটা পড়ব। যে জিন উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ থেকে নিয়ে অন্য কোনো প্রজাতির উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে প্রতিস্থাপন করা হয় তাকে ট্রান্সজিন বলা হয়। খণ্ডিত জিন, যে জিন ইন্ট্রন ও একজন সহযোগে গঠিত হয় তাকে খণ্ডিত জিন বলা হয়। এবার সে সিউডোজিন, ডিএনএর যে অংশটা নিষ্ক্রিয় থাকে অথবা যেখান থেকে আসলে কোনো পলিপেপটাইড তৈরি হয় না তাকে আসলে বলা হচ্ছে কি? সিউডোজিন। লিঙ্কড জিন, যখন দুটি জিন ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করবে কিন্তু স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারবে না তাদেরকে আসলে লিঙ্কড জিন বলা হয়।
তাহলে বেসিক্যালি বিভিন্ন ধরনের যে জিনের টাইপগুলো আছে এইগুলো আমরা মোটামুটি পারবো, এবং এইখান থেকে কি এমসিকিউ টাইপ কোশ্চেন আসতে পারে এই অঞ্চলটা একটা মার্ক করবো। এক সেট ক্রোমোজোম, এক সেট ক্রোমোজোমে বিদ্যমান যতগুলো জিন আছে সকল জিনের সমষ্টিকে আসলে কি জিনোম বলা হচ্ছে। জিন শব্দটা কে ব্যবহার করেন? আচ্ছা, এই প্লেসটা একটু মোটামুটি অনেক ইম্পর্ট্যান্ট, আমরা তোমাদের এইখান থেকে একটু দেখাচ্ছি। এখান থেকে তুমি শুরু করে এই পর্যন্ত মোটামুটি একটু পড়ে ফেলবা। এই জায়গা থেকে বেসিক্যালি এই জায়গা থেকে এই পর্যন্ত তোমার মোটামুটি অনেক কোশ্চেন আসে পরীক্ষাতে, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, তোমরা এইগুলো একটু দেখে নিও। হ্যাঁ, জিনের প্রকৃতি, যে কোনো জিনেই মিউটেশন ঘটতে পারে এবং এই মিউটেশনের মাধ্যমে স্থায়ী ও বংশ পরম্পরায় স্থানান্তরযোগ্য নতুন একটা প্রকরণ সৃষ্টি হবে। আবার কখনো কখনো একাধিক জিন মিলে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতে পারে, যেমন মানুষের উচ্চতাটা। প্রকৃতিকোষে জীবের জিনে কোডিং ও নন কোডিং অংশ থাকে। কোডিং অঞ্চলটাকে বলা হচ্ছে একজন এবং নন কোডিং অংশটাকে ইন্ট্রন বলে। খুবই গুরুত্বপূর্ণ, এটি মনে রাখার চেষ্টা করো। কেবল এক্সজনই প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে, মোটামুটি অনেক ইম্পর্টেন্ট এই লাইনটা, সো দাগাইতে পারো এটা। তারপরে দেখো, একটি স্তন্যপায়ী জীবের কোষে 50,000-এর অধিক জিন থাকতে পারে। প্রতিটি জিন একটি সুনির্দিষ্ট ডিএনএ অংশ নিয়ে গঠিত এবং এর নিউক্লিওটাইড সংখ্যা অনুক্রমও সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট ক্ষারক অনুক্রম সুনির্দিষ্ট তথ্য বা সংকেত নির্দেশ করে। কথার অর্থ হলো প্রত্যেকটা যে বেস সিকোয়েন্সগুলো আছে এই সিকোয়েন্সটা আসলে কি এক একজন একটা সংকেত নির্দিষ্ট করে বা একটা তথ্য বহন করে। তো যাই হোক, এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিনে 51টা নিউক্লিওটাইড এবং বৃহত্তম জিনে 40,000টি নিউক্লিওটাইড রেকর্ড করা হয়েছে। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, সো এখান থেকে তুমি এমসিকিউ কমন পাইতে পারো ইনশাল্লাহ। তো এখান থেকে পুরোটা শেষ করে ফেলবো আমরা। তারপরে দেখো দেখো ল্যাকটোজ অপহরণের গাঠনিক জিন 3টি আর ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিন 5টি। এটা একটু ইম্পর্টেন্ট, আসতেছে এই কথাগুলো নিয়ে। নিচে টপিকসগুলো আমরা পাবো। সিকল সেল হিমোগ্লোবিনের 600টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত, এটা আগের টপিক্সে আমরা পাইছিলাম। ড্রসোফিলা নামক মাছির চোখের রং প্রায় 20টি জিন দ্বারা নিয়ন্ত্রিত। সো এগুলো সবই মেডিকেল কোশ্চেন, তুমি উপর থেকে যতগুলো কোশ্চেন আমি তোমাদেরকে দাগায় দিছি জিন নিয়ে, এগুলো সবই মেডিকেল কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্লাস হলো তুমি বই দাগায় দাগা যদি না পড়ো তাহলে আসলে সম্পূর্ণ টপিক্সটা তোমার কাছে আয়ত্তে আসবে না। তুমি যদি ছোট্ট একটা টপিক্স নিয়ে শুধু জিন কাকে বলে বা জিনের গঠনটা কি এটা নিয়ে পড়ো আসলে, তাহলে সম্পূর্ণভাবে তুমি কোশ্চেনটা নাও কমন পাইতে পারো, কারণ বইয়ের এই সব অঞ্চল থেকে তোমার কোশ্চেনটা করা হয়। আদিকোষে জিন প্রকাশের ইউনিটকে বলা হচ্ছে অপেরণ। এটাও মোটামুটি ইম্পর্টেন্ট, দাগায় রাখো, ক নাম্বারের জন্য আসতে পারে বা এমসিকিউর জন্য। এটি গাঠনিক জিন, তার সাথে চালক জিন, নিয়ন্ত্রক জিন, উদ্দীপক জিন নিয়ে সমন্বিতভাবে কাজ করে। এই যে নিচে এগুলো আছে, তো এই 4 প্রকার জিনকে একত্রে অপেরণ বলা হয়। তাহলে ফাইনালি আমরা বলতে পারি যে অপেরণের কয়টা অংশ থাকে? অপেরণের 4টা অংশ থাকে। একটাকে বলা হচ্ছে স্ট্রাকচারাল জিন এবং প্রোমোটার এবং অপারেটর অ্যান্ড রেগুলেটর জিন। তাহলে এই 4টা। তারপর অংশটা হলো প্রোমোটার বা উদ্দীপক জিন, যেখানে আরএনএ পরিমাণে এনজাইমটা সংযুক্ত হয়। তারপর হলো অপারেটর বা চালক জিন। চালক জিন গাঠনিক জিনের প্রোটিন উৎপাদনকে নিয়ন্ত্রণ করে। রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন, এই জিনটা আসলে কি যা চালক জিনকে নিয়ন্ত্রণ করে। তাহলে এই 4টা অপারেশন আমরা মনে রাখবো এবং 4টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। অপারেশনটা আসলে কীভাবে ঘটে, অপারেশনের 4টা অংশ আসলে কি পর্যায়ক্রমিকভাবে তারা কাজ করবে। তো প্রথমে নিয়ন্ত্রণ করতেছে, উদ্দীপনা দিচ্ছে, তারপর চালক জিন চালাচ্ছে, তারপর আসলে গাঠনিক জিনের মাধ্যমে প্রোটিনটা সংশ্লেষণ করছে। যে এনজাইমটা গুরুত্বপূর্ণ এনজাইমটা কাজ করতেছে তাকে আসলে আরএনএ পলিমারেজ এনজাইম বলি আমরা। প্রতিটি আদিকোষ জীবে একাধিক অপহরণ থাকবে। ল্যাকটোজ অপহরণের গাঠনিক জিন 3টি আর ট্রিপ্টোফ্যানের গাঠনিক জিন কয়টা? 5টা। প্রকৃতকোষে জিন প্রকাশ ঘটে 5টার মাধ্যমে: ট্রান্সক্রিপশন, এমআরএনএর প্রসেসিং, ট্রান্সলেশন এবং ট্রান্সলেশন পরবর্তী যে প্রসেসগুলো আছে এবং ফিডব্যাক হিসাবে ইনহিবিশন প্রক্রিয়ার মাধ্যমে। তো যাই হোক, এই জিনের কাজগুলো তোমরা একটু নিজেরা দেখে নিও। জেনেটিক কোড নিয়ে আমি আলোচনা করতেছি। আমরা জানি যে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে ডিএনএ অণুর বিশেষ অংশ যা জিন নামে পরিচিত। জিন থেকে একটি নির্দেশনা বা গোপন বার্তা নিয়ে তৈরি হয় এমআরএনএ। যে এমআরএনএ কী করে? সাধারণত এমআরএনএ থেকে আমার প্রোটিন তৈরি হচ্ছে ভাই। তাহলে এমআরএনএ থেকে আসলে যে বিশেষ কোডগুলো এগুলো কী করবে? টিআরএনএর মাধ্যমে সাজাবে। সাজানোর পরে সেখানে অ্যামাইনো অ্যাসিড এসে বসবে এবং অ্যামাইনো অ্যাসিড সুসজ্জিতভাবে একটা প্রোটিন তৈরি করবে। আর সেই প্রোটিনটা আসলে আমাদের আলাদা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী। যে 4টা বেস মিলে আসলে কি ডিএনএ অণু তৈরি হয়, যার মধ্যে থাকবে হলো এটিজিসি, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক থাইমিনের পরিবর্তে এইখানে আমার আরএনএর জন্য বসতেছে ইউরাসিল। তো এই 4টা নিয়ে আবার কি আরএনএ তৈরি হচ্ছে। আবার 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি হচ্ছে? প্রোটিন তৈরি হচ্ছে।
আবার শুধুমাত্র যে ভাই 20 প্রকার অ্যামাইনো অ্যাসিড নিয়েই যে প্রোটিন তৈরি হবে তা না, কখনো কখনো এর সংখ্যা বেশি হতে পারে। যে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো এগুলো সাজানোর সাধারণত একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে, সিকোয়েন্স আছে। যদি ভুল হয় তাহলে জীবদেহের জন্য ক্ষতি হতে পারে। মানুষের ইনসুলিন একটি প্রোটিন, এতে নির্দিষ্ট সজ্জায় 51টি অ্যামাইনো অ্যাসিড আছে। এটা একটু দাগায় রাখি, মোটামুটি মেডিকেল কোশ্চেনে আসে। সুনির্দিষ্ট সজ্জাতে এরকম যে অ্যাসপারজিন, সেরিন, টাইরোসিন, প্রোলিন, গ্লাইসিন, প্রোলিন, সেরিন, সেরিন, এভাবে করে কি সাধারণত একটা 51টা পর্যন্ত এরকম করে একটা সিকোয়েন্স থাকে। কখনো যদি এরকম ভুল হয় যে ভাই আগে টাইরোসিন চলে আসলো বা সেরিনটা এইখানে চলে আসলো, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সের যদি একটু ব্যতিক্রম হয় তাহলে সাধারণত ইনসুলিন কোনো কাজ করবে না। আশা করি বুঝতে পারছো যে এইখানে তাহলে কত ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স। মানুষের ইনসুলিন তৈরির জন্য যে জিনটা থাকবে তা আসলে কোথায় পাওয়া যাবে? মানুষের যে ক্রোমোজোমগুলো আছে 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শেষে। এই লাইনটাও খুবই ইম্পর্টেন্ট। তুমি বিভিন্ন অ্যাডমিশন কোর্সের বা বোর্ড কোর্সেনে তুমি এই কোশ্চেনটা পেয়ে যাবা। জেনেটিক কোড হলো একটি 3 লেটার বা 3টা নিউক্লিওটাইড বেস বা যা ডিএনএ অণুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে। এবার পরবর্তী পেজে আমরা চলে যাই কোডন। এমআরএনএ অণুর ধারাবাহিক অনুক্রমের 3টি পরপর যে বেসটা থাকে তাকেই আসলে কি কোডন বলা হয়। যেমন এক্সাম্পল ছিল আমাদের AUG, স্টার্ট কোডন, তাই না? তাহলে এটাকে একটা কোডন। কোডনের সংখ্যা ডিএনএ এবং বা আরএনএ অণুতে, কোডনের সংখ্যাটা ডিএনএ বা আরএনএ অণুতে বেস থাকে 4 ধরনের, ATGC। তাহলে আমি যদি বলি অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কয়টা? আসলে 20টা। একটা বেস একটা অ্যামাইনো অ্যাসিডকে কোড করলে তাহলে ভাই আছে কয়টা আমার অ্যামাইনো অ্যাসিড? 20টা। 20টা থেকে যদি 4টা আমার কোড করে ফেলে তাহলে বাকি আরও কয়টা থাকে? 16টা বাকি থাকে। তাহলে আমার কিন্তু 16টা অ্যামাইনো অ্যাসিডই বাকি থাকে। তাহলে প্রতি 3টি বেসকে যদি একসাথে আমি গুচ্ছবদ্ধ করি তখন আমার কম্বিনেশনের দ্বারা কয়টা? 64টা, যা সহজেই 20টা অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারবে। এর মধ্যে 3টি থাকে কি আমার সমাপ্তি কোডন। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম ট্রান্সলেশনে। কাজেই অ্যামাইনো অ্যাসিড কোড করার জন্য কার্যকরী কোডন সংখ্যা হবে কত? 61টি। বাকি যে একটা কোডন থাকে, একটা কোডনের মধ্যে সাধারণত 3টা লেটার থাকে, AUG। এটা তো জাস্ট ট্রান্সলেশনটা স্টার্ট করছে, তাহলে কাজ করবে কয়টা? 61টা। এটা নিয়ে সাধারণত খ নাম্বারের কোশ্চেনগুলো আসে। ট্রিপলেট গঠনটা কি আসলে? ট্রিপলেট কথার অর্থ আমরা আগেও তোমাদেরকে ট্রান্সলেশন পড়াইছি যে এই যে 3টা লেটার পাশাপাশি থেকে যে কোডন সৃষ্টি করে বা অ্যান্টিকোডন সৃষ্টি করে তাদেরকে আসলে কী বলা হচ্ছে? ট্রিপলেট বলা হচ্ছে। তো এই ট্রিপলেটটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ? ট্রিপলেটটা সাধারণত কি এক একটা গোপন কোড সাধারণত এনকোড করে বা আলাদা করে একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে। ট্রিপলেট সিকোয়েন্সে 5' থেকেও 3' মুখী হয়। জেনেটিক কোডও ট্রিপলেট। জেনেটিক কোড নিউক্লিওটাইডের সমন্বয়ে 64টি ট্রিপলেট গঠন করে। তার মধ্যে কার্যকরী থাকে 61টা, বাকি 3টা কি সাধারণত স্টার্ট করছে। 3টা লেটার মিলে আমার একটা কোড তৈরি করে এবং এই কোডের সিকোয়েন্সটাকে আসলে বলা হচ্ছে কি কোডন। আর অ্যান্টিকোডন কি? সিম্পল, আমাদের যদি AUG থাকে, এবার সেই অ্যান্টিকোডন কি? ভাই আমরা তোমাদেরকে কোডনের জায়গায় অ্যান্টিকোডনের প্রসেসটা দেখাইছিলাম যে 5' আমরা জানি কোডনটা সবসময় কি 5' to 3' অভিমুখী হয়। তাইলে এটা ঠিক উল্টারা হবে কি আমার অ্যান্টিকোডন, বিপরীত বুঝাইছে। সিম্পল, তাহলে 3' থেকে 5'। এর পরিবর্তে আমরা কি বসাচ্ছি? এর পরিপূরক হিসাবে ইউ বসাচ্ছি। তারপরে আমরা জি এর পরিপূরক হিসাবে বসাচ্ছি সিকে এবং ইউরাসিলের পরিবর্তে আমরা বসাচ্ছি একে। তো এগুলো নিয়ে আবারও আলোচনা করছি আমরা। তো এগুলো নিয়ে আগেও আলোচনা করছি, এখন আলোচনা করতেছি। তো আশা করি এই জিনিসটা বুঝো। কোনো অ্যামাইনো অ্যাসিডের জন্য একটি সুনির্দিষ্ট কোডন থাকলেও অনেক অ্যামাইনো অ্যাসিডের 2, 3, 4টা এমনকি 6টা পর্যন্ত কোডন দিয়েও নির্ধারিত হয়। যাই হোক, এগুলো একটি স্পেশাল, আমরা পরবর্তীতে আসলে জানবো। আমাদের দরকার ছিল এই পুরো পর্যন্ত। তো যাই হোক, দেখি লাইসোজেনের জন্য 2টা থাকে, ভ্যালিনের জন্য 4টা থাকে। এগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড। আমরা এগুলো অধ্যায় 3-এ এই অ্যামাইনো অ্যাসিড টপিক্সটা নিয়ে যখন পড়াবো তখন এই নামগুলো তোমাদের কাছে আসবে। তো যাই হোক, আবার আর্জিনিন, এর জন্য 6টি কোডন থাকে। তো সাধারণত সবসময় যে 3টা কোডন থাকবে এমন কোনো কথা নাই। তো এবার একটু ব্যতিক্রম নিয়ে কথা বলি যে সবসময় যে 3টা কোডন নিয়ে সবসময় যে একটা অ্যামাইনো অ্যাসিড গঠন হবে তা না। কখনো কখনো 2টা, কখনো কখনো 3টা, কখনো কখনো 4টা, কখনো কখনো 6টা পর্যন্ত কি আসলে কোডিং দিয়ে অ্যামাইনো অ্যাসিডটা গঠন হয়। তা লাইসিন অ্যামাইনো অ্যাসিডের জন্য কয়টা কোডন লাগে? আমাদের 2টা। ভ্যালিনের জন্য 4টা লাগে এবং আর্জিনিনের জন্য 6টা কোডন থাকে। এতক্ষণ ধরে যেসব প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড নিয়ে পড়াইলাম তার সংক্ষিপ্ত আলোচনা এখানে দেওয়া আছে। বিভিন্ন কোডনে মিলিতভাবে এখানে একটা কোডন তৈরির প্রসেস দেখানো হয়েছে, তোমরা এটা একটু দেখতে পারো। জেনেটিক কোডের বৈশিষ্ট্য বলি, এগুলো একটু নিচ থেকে পড়ে নিব। 7 নম্বর বৈশিষ্ট্য থেকে একটু কোশ্চেন আসে। এগুলো সাধারণত প্রত্যেকটা এক একটা নাইট্রোজেন বেস, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। টপিকস আছে, তার মধ্যে এগুলো সংক্ষিপ্ত একটা MCQ ফর্মে তুমি পেয়ে যাবা ইনশাল্লাহ।